আব্বা আমার হাতে একটা বিষের শিশি তুলে দিয়ে বলল, যা এটা তোর মায়ের ভাতের সাথে মিলিয়ে দে। আর হ্যাঁ, তোর মা যেন বুঝতে না পারে। এইটা কি আব্বা? এইটা এইটা হইল খাওন। তাহলে আমি একটু খাই। না না, ভুলেও না। এইটা শুধু তোর আম্মার জন্য আনছি আমি, আর কারোর জন্য না। আমার বয়স তখন 6 কি 7। বিষক্রিয়া সম্পর্কে বিন্দুমাত্র জ্ঞান ছিল না তখন। শুধু এইটুকু বুঝেছি, আব্বা মায়ের ভাতের সাথে মিশিয়ে দিতে বলেছে, আমায় তাই করতে হবে। আম্মাকে ডেকে বললাম, আম্মা ভাত খাবো, খিদা লাগছে। দাঁড়া বাবা, হাতের কাজ সেরেই তোকে খেতে দিচ্ছি। আমি অপেক্ষা করতে থাকি, আম্মা কখন রান্নাঘরে যাবে। একটু পরে হাতের কাজ সেরে আম্মা সত্যি সত্যি রান্নাঘরে ঢুকলো। গরম ভাতের পাতিল থেকে 1 চামচ ভাত বের করে আমার থালায় রাখলো। তারপর কিছু একটা ভেবে আরও 1 চামচ ভাত আমার থালাতে দিল। এরপর মা নিজের থালা নেয়। 3-4 চামচ ভাত সেই থালায় বেড়ে পাতিলটা যথাস্থানে রেখে দিল। ভাতের থালা থেকে এখনও ধোঁয়া উঠছে। একটা পাটি পেতে আম্মা আমার জন্য ভাত, আলু, বেগুন তরকারি, থাকুনি পাতার বড়া সাজিয়ে দিল। তারপর বাইরে চলে যায়। কই রে আকাইদ, ভাত খাবি বলছিলি না? এখন কোথায় গেলি? হ আম্মা, আইতেছি। আমি বিষের শিশিটা প্যান্টের ভিতরে গুজে রান্নাঘরে ঢুকে পড়লাম। আম্মা আমায় দেখে উঠে চলে গেল। চারদিকটা ভালো করেই তাকাতে লাগলাম আমি। না, আম্মা আশেপাশে নেই। হাঁস মুরগিদের খাবার দেওয়ার কাজে ব্যস্ত সে। এই ফাঁকে আমি আম্মার খাবারের থালাটার উপর শিশিটা উপুর করে দিলাম। বিষের শেষ ফোঁটাটা ভাতের সাথে মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করি। তারপর বুদ্ধি করে খালি শিশিটা চুলার জ্বলন্ত কয়লার ভিতরে ফেলে দিলাম। কাজ শেষ করে আপন মনে খেতে থাকি। থানকুনি পাতার একটা বড়া মুখে তুলতেই মা একটা পানির গ্লাস আমার দিকে এগিয়ে দিল। জল নে বাবা। তুমি খাবা না আম্মা? বড্ড খিদে লাগছে। আজ তোর সাথেই বসে খাই। খেতে খেতে বারবার আম্মার দিকে আর চোখে তাকাতে লাগলাম। আলু বেগুনের তরকারি দিয়ে ভাত মেখে একটা গ্রাস মুখে তুলল আম্মা। আমি চেয়ে আছি সেই দিকে। লক্ষ্য করলাম আম্মার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, কিন্তু তারপরেও সে খাওয়া থামাচ্ছে না। আম্মাকে কাঁদতে দেখে আমার নিজেরও কেন জানি না খুব কান্না পাচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করি, আম্মা, কি হয়েছে তোমার? কাঁদতেছো কেন? আম্মা আমার দিকে তাকিয়ে ঈষৎ হেসে বলল, তুই আমার ভাতে বিষ মিশিয়ে দিয়েছিস, তাই না বাবা? আমায় প্রশ্নটা করে আম্মা আরও একটা ভাতের গ্রাস মুখে তুলে নিল। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি সেই দিকে। বিষ কি আম্মা? কি হয় বিষ খাইলে? কিছু হয় না বাবা। কই, আমিও একটু খাই। তুমি তো রোজ খাইয়ে দাও আমায়, তাইলে আজ দিচ্ছ না কেন? না বাবা, ভুলেও না। তুই কাছেও আসিস না আমার। বুঝতে পারছি মায়ের গলার স্বর কেমন জানি ভারী হয়ে আসছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। বুঝতে পারছি না কি করব আমি। আম্মা, কি হয়েছে তোমার? এমন করতেছো কেন তুমি? আমায় একটু পানি দিবি বাবা? আম্মা কেমন হাঁপিয়ে হাঁপিয়ে বলতে লাগলো। আমি আমার গ্লাসটা আম্মার দিকে এগিয়ে দিলাম। আম্মা হাত বাড়িয়ে গ্লাসটা নিবে সেই শক্তি নেই। আমি তার মুখের সামনে গ্লাসটা ধরি, অমনি ঢক ঢক করে পুরোটা গলৎকরণ করে নিল। তারপর মাটিতে লুটিয়ে পড়ে। আম্মাকে কখনো এরকম করতে দেখিনি আমি। প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। ও মা, তোমার কি খুব কষ্ট হইতেছে? এমন করতেছো কেন? আম্মা আমায় তার কাছে টেনে নিল। তারপর ক্ষীণ স্বরে বলতে থাকে, আমায় পারলে ক্ষমা করে দিস বাবা। আমি তোর সাথে অনেক বড় অন্যায় করছি। আল্লাহর কাছে বল যেন উনি তোর আম্মারে ক্ষমা করে দেয়। আম্মার করুণ অবস্থা দেখে আর নিজেকে ধরে রাখতে পারলাম না আমি। চিৎকার করে সারা বাড়ি মাথায় তুললাম। একটু পরে পাশের বাড়ি থেকে মর্জিনা ফুপি আর ওর ভাই দৌড়ে আসে। আকাইদ, কি হয়েছে তোর? এমনভাবে কাঁদতেছিস কেন? মা মারছে নাকি? মর্জিনা ফুপু, আমার আম্মা কেমন জানি করতেছে দেখো। আমার খুব ভয় করছে মর্জিনা ফুপু। আম্মার কিছু হইব না তো? মর্জিনা ফুপু আর ওর ভাই আম্মার দিকে ছুটে গেল। ওরা দুজনে ফিসফিস করে কি বলছে বুঝতে পারছি না আমি। শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম। একটু পরে মর্জিনা ফুপুর ভাই আমায় বলল, আকাইদ, তোর আম্মারে হাসপাতালে নিতে হইব, নয়তো বাঁচানো যাবে না। আহ, মরণ! বাচ্চাটার সামনে কি বলতেছিস এসব? চুপ কর! মর্জিনা ফুপি ওর ভাইকে ধমক দিয়ে বলল। এর মধ্যে বাড়িতে আরও কিছু লোক জড়ো হয়। পাশের বাড়ির ইসমাইল চাচা তার ভ্যান নিয়ে আমাদের বাড়িতে উপস্থিত হয়।
আম্মাকে সবাই ধরাধরি করে গাড়িতে উঠালো। আমি দৌড়ে পিছন পিছন গেলাম। ও ইসমাইল চাচা, আম্মা কথা কইতেছে না কেন? হাসপাতালে নিলে আম্মা ঠিক হইয়া যাইব তো? হরে বাপ, হবে। তোর আম্মার কিছু হবে না। এখন শোন, ঘরে টাকা পয়সা কোথায় আছে জানোস কিছু? আমাগো কারো কাছে তো অত টাকা নাই। টাকা আছে, আছে আমার কাছে, আছে। এই বলে আমি ছুটে ঘরের ভিতরে গেলাম। আম্মা গতকাল 2 টাকার কয়েকটা নোট দিছিল আমায়। আর আজ যখন আব্বা বাড়িতে আসছিল, কিছু কয়েন দিয়ে গেছিল। আমি টাকাগুলো হাতের মুঠোয় নিয়ে ভ্যানের সামনে দৌড়ে আসলাম। ইসমাইল চাচা, এই নাও টাকা। এইতে হইব তো? ইসমাইল চাচা কিছুক্ষণ হা করে আমার মুখের দিকে তাকিয়ে রইল। ও মোর খোদা, এই কয়টা টাকা দিয়ে কি হইবে? এই পোলা কয় কি, তোর মায়ের জন্য অনেক অনেক টাকা লাগবো রে বাপ। কিন্তু এত টাকা আমি কই পামু? আমার কাছে তো নাই। মর্জিনা ফুপুর ভাই এর মধ্যে কোথা থেকে চলে আসলো। তারপর ইসমাইল চাচাকে উদ্দেশ্য করে বলে, সময় নষ্ট না করে তুমি চলো, টাকা পয়সার ব্যবস্থা আমি করতেছি, চলো তুমি। আমার নিথর প্রায় দেহ ভ্যানের উপরে শুয়ে আছে। আমাকেও ভ্যানে উঠিয়ে দেওয়া হলো। আসন গেড়ে আম্মার মাথার কাছে বসলাম আমি। তার একটা হাত শক্ত করে ধরলাম যাতে গাড়ি থেকে পড়ে না যায়। প্রায় আধা ঘন্টা পরে গাড়ি এসে হাসপাতালের গেটের সামনে থামলো। আম্মাকে ধরে ভিতরে নিয়ে যাওয়া হয়। এরপর কি হয়েছে আমি জানি না। আমায় আবার বাড়িতে নিয়ে আসা হলো। অনেক করে হাসপাতালে থাকতে চাইলাম, কেউ শুনলো না আমার কথা। রাতের বেলা ঘরের সামনে আকাশের দিকে তাকিয়ে বসে আছি। এখন পর্যন্ত আম্মার কোনো খবর পাইনি। শুধু মাথায় আম্মার একটা কথা বারবার ঘুরপাক খাচ্ছে, আমায় ক্ষমা করে দিস বাবা, আমি অনেক বড় অন্যায় করছি তোর সাথে। এই কথার মানে কি? আম্মা আমার কাছে কিসের জন্য মাপ চাইলো? আর সে আমার সাথে কী বা অন্যায় করেছে? আল্লাহ আর আম্মাই ভালো জানেন। জানি না এর রহস্য কি। হঠাৎ পিছন থেকে কেউ একটা আমার কাঁধে হাত রাখলো। আমি চমকে উঠে ঘুরে তাকালাম। আব্বা, তুমি? হরে আমি। শোন, তুই কাউরে কিছু বলিস নাই তো? কি বলমু? আমি যে তোরে বিষের শিশিটা দিছিলাম, কাউরে বলিসনি তো? না, কিন্তু বললে কি হইব? এত বুঝতে হবে না। তুই খালি কাউরে কিছু বলবি না, ঠিক আছে? ঠিক আছে। তুমি অহন আমারে আম্মার কাছে নিয়ে যাও। আমি আম্মার কাছে যাব। এত রাতে গিয়ে কি করবি? আমি কাল সকালেই নিয়ে আসবো তোর আম্মারে। তাই নাকি? সত্যি আম্মারে তুমি নিয়ে আসবা? হ। এখন যা, ঘুমা। আমি বেশ আনন্দিত মনে ঘরের ভিতরে চলে গেলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি। না জানি আম্মা কখন আসবো। আব্বা তো কইলো সকাল সকাল নিয়ে আসবে। এত দেরি কেন হইতেছে তাইলে কে জানে। মনটা বড্ড আনসান করছে আমার। বারবার ঘরের ভিতর বাহির হচ্ছি। একটু পরে গাড়ি আর লোকজনের শব্দ ভেসে আসলো আমার কানে। ঘর থেকে দৌড়ে বাহির হতেই দেখি কেউ পলিথিনে পেঁচানো কিছু একটা গাড়ি থেকে নামালো। তারপর উঠানের সামনে রাখে। আমি আব্বারে গিয়ে কইলাম, ও আব্বা, এইটা কি নিয়ে আইছো? আম্মা কোথায় আমার? আম্মা কই? তোর আম্মা এই পলিথিনের ভিতরে বাবা। আব্বা কাঁদতে কাঁদতে বলল, তুমি আম্মারে এই মোটা কাগজের ভিতর রাখছো কেন? আম্মা যে শ্বাস নিতে পারবো না। আমার কথা শুনে উপস্থিত লোকজনের ভিতরে কয়েকজন কান্না শুরু করে দিল। বুঝতে পারছি না কি ঘটছে এখানে। আব্বা আমায় জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না জুড়ে দিল। তোর আম্মা আর বেঁচে নাই বাবা। তোর আম্মা আমাগো সবাইরে ফাঁকি দিয়ে চলে গেছে। আব্বার কথা শুনে মাথাটা চক্কর দিয়ে উঠলো আমার। চারপাশটা অন্ধকার হয়ে আসতে লাগলো। দাঁড়িয়ে থাকতে পারছি না আর। মাথা ঘুরে আম্মার পায়ের কাছে গিয়ে পড়লাম। ঠিক তখন একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করি আমি। এই পা তো আমার আম্মার পা না। আম্মার পায়ের আঙ্গুলগুলো এরকম লম্বা লম্বা কেন? আমি নিশ্চিত এটা আম্মার লাশ না। না, এইটা আমার আম্মা না। আব্বা, এইটা আমার আম্মা না। কারে নিয়ে আইছো তুমি? আহারে, মায়ের শোকে বেচারার মাথাটাই গেছে মনে হয়। দেখো, নিজের মায়েরই চিনতে পারতেছে না। গ্রামবাসী আমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো। কিন্তু আমি ভালো করেই জানি এটা আমার আম্মা না। আব্বার হয়তো কোথাও একটা ভুল হচ্ছে। আমাকে যে করেই হোক আব্বার ভুল ভাঙ্গাতেই হবে।
আব্বা দেখো সবাই আমারে পাগল বলতেছে, তুমি আম্মার মুখখানা দেখাও সবাই রে। এইটা আমার আম্মা না, বাপ আমার। এইটা তোর আম্মা না তো কে? আমি নিজে সদর হাসপাতাল থেকে নিয়ে আসছি তোর আম্মারে। আমি আম্মার মুখ দেখতে চাই।
আম্মা এতক্ষণ চুপ করে মর্জিনা ফুপু আর দোয়াতের মায়ের কথা শুনছিল। অবশেষে সে তার মুখ খুলল। আজ থেকে 8 বছর আগে আপনার ছেলে যার সাথে জঘন্য কাজটা করেছিল সে আর কেউ নয়, আমি। আমি সেই যাকে একদিন আপনার ছেলের লালসার আগুনে জ্বলে পুড়ে ছাই হতে হয়েছিল। সেই জ্বলন আজও গোছেনি আমার। কি বললে মা? তার মানে তুমিই সেই আদিবা যাকে আমার ছেলে? হ্যাঁ, আমিই আদিবা। জানো তো, আমার এখনো বিশ্বাস হচ্ছে না তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। তুমি এসেছো আমার বাড়িতে। আমাকে যে আসতেই হলো, এছাড়া আর কোনো উপায় ছিল না। কিন্তু এতগুলো বছর পরে তুমি দোয়াতের খোঁজ করতে কেন এসেছো? ওর কাছে কি এমন কাজ আমার? আপনি চিন্তা করবেন না, আমি যা জানার জেনে গেছি। আর আমি এটাও বুঝতে পেরেছি কে খুন করেছে আপনার ছেলেকে। আম্মার কথা শুনে ভদ্র মহিলা নির্বাক। সে নিজেও বুঝতে পারছে না আম্মাকে কি বলবে। আম্মা আর সময় নষ্ট না করে বাড়ি থেকে বেরিয়ে এলো। মর্জিনা ফুপু আম্মাকে উদ্দেশ্য করে প্রশ্ন করে, তখন কি বললে তুমি? তুমি জানো কে দোয়াতকে খুন করেছে? আগে জানতাম না, কিন্তু এখন জানি। তোমার কথা কিছুই বুঝতে পারছি না আমি। ওই ঘড়িটা কার জানো তুমি? ও হ্যাঁ, উনি তো একটা ঘড়ি দেখিয়েছিলেন। আর এটাও বলেছিলেন ঘড়িটা তার ছেলের লাশের পাশেই পাওয়া যায়। উনি বিষয়টা পুলিশকেও জানায়নি, যাতে পুলিশ আসল খুনিকে খুঁজে না পায়। কিন্তু আমি তো খুঁজে পেয়েছি। দোয়াতের খুনি আর কেউ নয়, আকাইদের আব্বা দোয়াতকে খুন করেছে। ভাবি, তুমি এগুলো কি বলছো? আকাইদ ভাইজান দোয়াতকে চিনতো, তার মানে? আর উনি তাকে খুনই বা করতে গেলেন কেন? আমার কাছে এখন সবটা জলের মতো পরিষ্কার। চলো, তোমায় যেতে যেতে বলছি। এদিকে আমাকে নিয়ে ওই লোকটা বাড়িতে উপস্থিত হয়। লোকটা মর্জিনা ফুপুকে না পেয়ে বিপাকে পড়ে গেল। অবশেষে সে আব্বার হাতে ধরা পড়ে। আব্বা তাকে বিভিন্ন প্রশ্ন করতে লাগলো। আমায় কোথা থেকে পেয়েছে, কেন নিয়ে এসেছে? আব্বার প্রশ্নবাণে লোকটা এক প্রকার কোণঠাসা হয়ে পড়ে। এরপর সত্যিটা স্বীকার করতে বাধ্য হয় যে মর্জিনা ফুপুই সবটা করিয়েছে তাকে। আব্বার সমস্ত কথা শুনে লোকটাকে ছেড়ে দেয় আর আমাকে বলে ঘরের ভিতরে যেতে। আমি ঘরের ভিতরে গেলাম। আব্বা বাহির থেকে দরজা বন্ধ করে দিল। কেন দিল আমি জানি না, তবে আমার একটু একটু ভয় হতে লাগলো। কিছুক্ষণ পরে আব্বা হাতে একটা ধারালো ছুরি নিয়ে ঘরের ভিতরে ঢুকে পড়ে। তারপর দরজাটা আবারও বন্ধ করে দিল। এবার আমি সত্যি সত্যি খুব ভয় পেয়ে গেলাম। ভয়ার্ত কণ্ঠে আব্বাকে উদ্দেশ্য করে বলি, এ কি আব্বা, তোমার হাতে কি এটা? তুমি এইটা নিয়ে ঘরের ভিতরে ঢুকেছো কেন? আজ আমি একটা কাজ করব, যা আমার অনেক আগেই করা উচিত ছিল। কি কাজ? আজ তোকে এই ছুরি দিয়ে জবাই করব। কোরবানিতে গরু ছাগল কেমন জবাই করে দেখছিস, ঠিক সেইভাবে। আব্বার কথা শুনে আমার হাত পা ভয়ে কাঁপতে লাগলো। আজ বুঝি আর শেষ রক্ষা হলো না। আব্বা, কি কইতেছো এসব তুমি? পাগল হইয়া গেছো নাকি? চুপ কর। কে তোর আব্বা? আমি তোর কোনো আব্বা না। না, মিথ্যে কইতেছো তুমি। তুমিই আমার আব্বা। বললাম তো আমি তোর কোনো আব্বা নই। তুমি আমার আব্বা না হইলে কে আমার আব্বা বলো? কোথায় সে? হরে, এতক্ষণে একটা ভালো প্রশ্ন করছিস। তোর আব্বা কোথায়? আমি তোরে তার কাছেই পাঠানোর ব্যবস্থা করছি। 8টা বছর ধরে সে যে তোর জন্যই জাহান্নামে অপেক্ষা করতেছে। আব্বা, তুমি কি কইতেছো এগুলা? আমার খুব ভয় করছে। এই তো আরেকটু সময়। আজ তোর সব ভয় দূর করে দেব আমি। প্রথমে তোর আসল বাপরে শেষ করছি, এরপর তোর মা রে। এখন তোর পালা। আমার মা রে কেন মারলা তুমি? কি ক্ষতি করছিল আমার আম্মা তোমারে বলো? তোর আম্মা কি করছে শুনতে চাস? শোন তবে। তুই যে আমার ছেলে না, তোর আম্মা সেইটা আমার থেকে লুকাইয়া দিনের পর দিন আমারে ঠকাইছে। এরপর যখন জানতে পারলাম তোর বাপ আরেকজন, আগে তারে শেষ করলাম। তারে মেরে নদীতে ভাসিয়ে দিলাম। এরপর তোর আম্মারে শেষ করি। আর এখন তোর পালা। আমি ভয়ে চিৎকার জুড়ে দিলাম। অমনি আব্বা গিয়ে আমার মুখটা চেপে ধরলো। তারপর একটা গামছা দিয়ে বেঁধে দেয়। মরবি যখন, মরার আগে শুনে নে, তোর আম্মারে আমি দয়া করে বিয়ে করছিলাম। কেউ বিয়ার আগেই সর্বনাশ করে দিছিল তার। কিন্তু সেই লোক তারপর পালাইয়া যায়। আমি সবটা জেনে অনেক সম্পত্তির বিনিময়ে তোর আম্মাকে বিয়া করি। এর কয়েক মাস পরে তোর জন্ম হয়। আমি প্রথমে যে সন্দেহ করি নাই, এমনটা নয়। এরপর একদিন জানতে পারি তুই আমার ছেলে নস। কেউ নস তুই আমার।
তুই এ জানোয়ারের ফসল। আমি প্রথমেই তাকে খুন করি, এরপর সুযোগের অপেক্ষা করতে থাকি কখন তোদের দুজনরে শেষ করা যায়। দেখ আজ সেই সুযোগ মিলে গেল। তোরে এই বাঁচিয়ে রেখে কোনো লাভ নাই আমার। উল্টো তুই চোখের সামনে থাকলে আমি কোনো দিন ঘটা অন্যায়ের কথা ভুলতে পারবো না। আমি শুধু আব্বার কথা শুনে যাচ্ছি। আমার মুখটা এমনভাবে বেঁধেছে শ্বাসটুকু পর্যন্ত নিতে পারছি না। মনে হচ্ছে আব্বা মারার আগেই মরে যাব। ধারালো ছুরিটা নিয়ে আব্বা আমার দিকে এগিয়ে আসলো। তারপর আমায় নিজের পা দিয়ে বিছানার সাথে চেপে ধরে ছুরিটা আমার গলার কাছে ঠেকালো। নিজের মৃত্যুকে যেন সাক্ষাৎ ধর্ষণ করছি আমি। এই পাষণ্ড লোকটার হাতেই আজ শেষ হতে হবে আমায়। নিজেকে সৃষ্টিকর্তার হাতে সঁপে দিয়ে চোখ বন্ধ করে ফেললাম। ইতিমধ্যে আম্মা আর মর্জিনা ফুপু বাড়িতে ঢুকে পড়ে। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখে সন্দেহ হয় তাদের। প্রাণপণে দরজা ধাক্কাতে থাকে তারা। আম্মা আর মর্জিনা ফুপুর অনাকাঙ্ক্ষিত আগমনে আব্বা ভীষণ মুশকিলে পড়ে গেল। আম্মা আর মর্জিনা ফুপু একটু পরে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ল। আমাকে দেখি আম্মা আকাইদ বলে চিৎকার জুড়ে দেয়। আব্বার আর বুঝতে বাকি রইল না, এ সত্যিই আমার আম্মা। আম্মা মারা যায়নি। আম্মা সেদিন হাসপাতাল থেকে বেরিয়ে আসার পরে ডাক্তাররাই হয়তো অন্য একটা লাশ আম্মার লাশ বলে গুছিয়ে দিয়েছিল। মুখ থেতলে যাবার মিথ্যে নাটকটা ডাক্তারদেরই বানানো। যাই হোক, আব্বা আম্মাকে জীবিত অবস্থায় দেখে থতমত খেয়ে গেল। আমাকে ছেড়ে দিয়ে অমনি আম্মার গলাটা চেপে ধরলো। মর্জিনা ফুপুও ঘরে নেই, সে লোক ডাকতে বাড়ির বাইরে গিয়েছে। আমি কি করে আম্মাকে বাঁচাবো বুঝতে পারছি না। আব্বা এখনো আম্মার গলা চেপে ধরে আছে। তুই এখনো মরিস নাই, আজ তোকে তো শেষ করে দেব আমি। বল আমায়, এইভাবে কেন ঠকালি তুই? কেন বলিসনি এইটা আমার ছেলে না? আমি কি করে বলতাম? আমি নিজেই জানতাম না তখন কোনোদিন আকায়েত দোয়াতের সন্তান। আমার সাথে একদম নাটক করবি না বলে দিলাম। তুই জানতি না, তাইলে দোয়াত জানলো কি করে? ও নিজে বলছে আমায়, এরপরেই আমি শেষ করে ফেলি ওরে। হয়তো ভাবছিল ওর কথা শুনে আমি তোকে ছেড়ে দেব, কিন্তু ওর জানটা যে আমার হাতেই যাবে এটা বুঝতে পারিনি। আমি সত্যিই কিছু জানতাম না, বিশ্বাস করো। এখন বিশ্বাস অবিশ্বাসের কোনো মূল্য নেই আমার কাছে। আজ তোকে আর তোর ছেলেকে নিজের হাতে শেষ করব আমি। দরকার পড়লে তোদের মেরে জেলে যাবো আমি। আমি আর নিজের মধ্যে নেই, শুধু একটা কথাই জানি, যে করে হোক আম্মাকে বাঁচাতে হবে। হঠাৎ ধারালো ছুরিটা আমার চোখে পড়লো। ছুরিটা হাতে নিলাম, লক্ষ্য করছি আমার হাত কাঁপছে। কাঁপা কাঁপা হাতে ধারালো চকচকে ছুরিটা সজোরে আব্বার পিঠে ঢুকিয়ে দিলাম। এই দৃশ্য দেখে আম্মা চিৎকার দিয়ে উঠল। ইতিমধ্যে বাড়িতে লোকজন জড়ো হলো। আমাকে তারা ধরে একটা খুঁটির সাথে বেঁধে রাখে। আম্মা অনবরত কান্না করেই যাচ্ছে। মর্জিনা ফুপু তাকে সান্ত্বনা দিতে লাগলো। এর ২০ বছর পরে আজ সংশোধনাগার থেকে ছাড়া পেয়েছে আকাইদ। পথিমধ্যে এক মধ্যবয়স্ক লোকের সাথে তার দেখা। এতক্ষণ তার কাছেই নিজের জীবনের সমস্ত বিবরণ বর্ণনা করে সে। লোকটার বয়স ৫০-এর ঘরে সবে পা দিয়েছে। আকাইদের থেকে ওর জীবনের ঘটনা শুনে লোকটা নিজের চোখের জল ধরে রাখতে পারল না। আজ ২০ বছর পরে আকাইদ নিজের গর্ভধারিণী মায়ের কাছে ফিরে যাচ্ছে। এর থেকে আনন্দের ওর জীবনে আর কি হতে পারে? লোকটার থেকে বিদায় নিয়ে আকাইদ ট্রেন থেকে নেমে যাবে, ঠিক তখন লোকটা ওকে পিছন থেকে ডাক দিল। শোনো বাবা। বলুন চাচা। তুমি তো চলে যাচ্ছ, চলে যাবার আগে একটিবার তোমায় জড়িয়ে ধরে একটু আদর করে দেই। লোকটা আকাইদকে জড়িয়ে ধরে আদর করে দিল। আকাইদ ট্রেন থেকে নেমে যায়। একটা বছর ২০-এর মেয়ে ওর জন্য দাঁড়িয়ে আছে। আকাইদকে দেখে সে ওর দিকে এগিয়ে আসলো। আপনি আকাইদ ভাইয়া, তাই তো? হ্যাঁ, তুমি কে? আমি মানাল, আপনার মর্জিনা ফুপুর মেয়ে। ও আচ্ছা, তুমি চিনলে কি করে আমায়? এমনি দেখেই বুঝেছি, আপনার আম্মাই আমায় পাঠিয়েছেন যেন আমি আপনাকে রিসিভ করে নিয়ে যাই। আকাইদ লক্ষ্য করলো মেয়েটা ওর দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছে। এমন সুন্দর হাসি আগে কখনো দেখেনি আকাইদ। বেশ মনে ধরলো ওর। মানালের দিকে নিজের হাতটা বাড়িয়ে দিল। তারপর দুজনে দুজনের হাত ধরে বাড়ির দিকে রওনা দেয়। এদিকে ট্রেনের সেই লোকটা যত দূর পর্যন্ত দৃষ্টি যায় ওদের দিকে তাকিয়ে রইল।
এরপর আবারও ট্রেন ছেড়ে দেয়। একটু পরে বগির ওপাশ থেকে একটা লোক এসে তাকে বলল, কি হলো দুয়াত ভাইজান, ছেলেটা কে ছিল? সারা পথ তো ওর সাথেই গল্প করলেন। হ্যাঁ রে, খুনের দায়ে ছেলেটা 20 বছর জেল খেটেছে, অবশেষে আজ নিজের মায়ের কাছে ফিরে যাচ্ছে। কি বলো, এই বয়সে জেলে? হরে, জীবনের গল্পই এতক্ষণ ধরে বলল আমার কাছে। তবে ও জানে না ওর জীবনের সব থেকে বড় খলনায়কটা এখনও বেঁচে আছে, সে মরে নাই। এই বলে লোকটা নিজের দুচোখ মুছল। পাশের দাঁড়ানো লোকটা তার কথার তাৎপর্য বুঝতে না পেরে হা করে তাকিয়ে থাকে। সমাপ্ত। পুরো গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।